দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বেশ জোরে সোরেই এগুচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 4 বছর ধরে চলমান ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের প্রস্তুতি। বেশ জোরে সোরে চলছে, এই কারণে বলছি যে পরপর বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকগুলো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 28 দফা একটা প্রস্তাবনা তৈরি করেছেন, মূলত তার বিশেষ দূত রাশিয়ার সঙ্গে মিলে এই প্রস্তাবনাগুলো তৈরি করেছিল। এটি ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেন এবং ইউরোপিয়ান মিত্ররা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং রাশিয়াও তাদের নিজস্ব প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর প্রেক্ষিতে আমেরিকান কর্মকর্তারা তারা দফায় দফায় বৈঠক করছেন। তারা এর আগে জেনেভায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর আজকে তারা আবুধাবিতে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে জেনেভায় যে বৈঠকটি করেছেন সেখান থেকে পরে জানা যাচ্ছে 28 দফাকে কমিয়ে এটিকে 19 দফায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বেশ কিছু সংশোধন করা হয়েছে। আবার আজকের বৈঠকের পর রাশিয়ার কর্মকর্তারা বলছেন যতই সংস্কার করা হোক কিংবা সংশোধন করা হোক, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের মূল বিষয়টিকে ধারণ করেই এগুতে হবে, অর্থাৎ এই সংস্কারটি কিংবা সংশোধনটি করতে হবে। তবে আসার কথা হলো আলোচনা চলছে, যে আলোচনা আভাস দিচ্ছে 4 বছর ধরে রক্তক্ষয়ী যে যুদ্ধ চলছে এই যুদ্ধের একটি আপাত সমাধান হয়তো হতে পারে। এই কারণে বলছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন খুব বেশি আশাবাদী হবেন না, যখন এটি ঘটবে আপনি নিজেই দেখতে পাবেন, অর্থাৎ আমাদের দর্শকরাও দেখতে পাবে। তাই খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। অন্যদিকে আশাবাদী হওয়ার খুব একটা সুযোগ দেখা যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচনের রেল এর মধ্যে চলতে শুরু করেছে, দিন তারিখ ঘোষণাটা বাকি আছে, কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা সমীকরণ, নানা অঙ্ক কষা হচ্ছে। এই অঙ্ক কষায় সবশেষ একটি জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার নামে একটি সংগঠন, যারা 18 থেকে 35 বছর বয়সী তরুণদেরকে নিয়ে একটি জরিপ করেছে। কারণ এই তরুণরা মোট ভোটারের 1/3। তাই তারা আসলে কি চায়, তারা কোন পরিবর্তন চায়, কোন দলকে সামনে ক্ষমতায় দেখতে চায়, সেটি নিয়ে জরিপটি করা হয়েছে। যে জরিপে বিএনপি মাত্র 20% ভোটারের আস্থা পাচ্ছে, অন্যদিকে জামায়াত 17%, প্রায় কাছাকাছি। যেটি মার্জিন অফ এরর জরিপে থাকে সেটির মতোই কাছাকাছি অবস্থানে আছে জামাত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আওয়ামী লীগকে সমর্থন করছে 10% ভোটার, অর্থাৎ এই জরিপে যারা অংশ নিয়েছে। এবং জরিপটি ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা মাধ্যম, 3টি মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচালনা করা হয়েছে। তাই সবার মতামত এখানে উঠে আসার, যদিও র্যান্ডম স্যাম্পলিং একটা সুযোগ আছে। সেই জরিপে বলা হচ্ছে 10% ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ভাবছেন, তবে 18% ভোটার কাউকে ভোট দেওয়ার কথা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। তারা হয়তো সিদ্ধান্ত নেবেন, তারা ভোট কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে তাদের সিদ্ধান্তটা তারা জানাবেন। এটি নিয়ে নানা বিশ্লেষণ চলছে, যেহেতু রাজনীতি এবং নির্বাচন দুটোই একেবারে খুবই এখন আলোচিত বিষয় বাংলাদেশের রাজনীতিতে, এবং নির্বাচনটা কাছাকাছি চলে আসছে, আর বেশি দিন নেই, হাতে গোনা 2 মাস সময়, হয়তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস সময় হয়তো পাওয়া যাবে সবকিছু হিসেব মেলানোর জন্য। তারপর আমরা কিছুটা হিসেব মেলানোর চেষ্টা করবো আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নিউ জার্সির স্কুল অফ মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু বেশি সময় নিয়ে আলোচনা করতে চাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া মিলে যে প্রাথমিক 28 দফা একটা প্রস্তাবনা তৈরি করেছিল, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছ থেকে একটু শুনি। সেটি হলো 28 দফা, এর মধ্যে 19 দফা নেমে এসেছে, তবে আপনার, আমার কিংবা প্রফেসর ডক্টর খালেকুজ্জামানের কাছে হয়তো একটা দফাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সেটি হলো যুদ্ধটা বন্ধ হোক, অর্থাৎ গোলাগুলিটা বন্ধ হোক, মানুষের প্রাণটা না যাক, আর সেখানে রক্ত ক্ষয় না হোক, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বলছিলেন শুরু থেকে। তবে এখনকার যে কর্মব্যস্ততা কিংবা যে কার্যক্রমগুলো, সেগুলো দেখে কি আপনার কাছে মনে হচ্ছে একটা সমাধান আসতে যাচ্ছে কিংবা দ্রুত অবস্থার পরিবর্তন হবে? ধন্যবাদ। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, এবং আমার কো প্যানালিস্ট শ্রদ্ধেয় ডক্টর খালেকুজ্জামানকেও অনেক শুভেচ্ছা। তো আসলে দেখুন,
প্রশ্নটা এখন সবাই কিন্তু বিশেষ করে দুই পক্ষ যুদ্ধ করে তারাও তো ক্লান্ত হয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে, বিশেষ করে আপনার ইউক্রেনের সিচুয়েশন অর্থনৈতিকভাবে বা ক্যাজুয়ালিটিস ইন অল রেসপেক্ট আর কি। এবং রাশিয়ারও ডেফিনেটলি ইটস এ বিগ ইকোনমিক দ্য সিচুয়েশন ফর দ্যাম এজ ওয়েল, দো অ্যাকচুয়ালি আমরা জানি তাদের অল্টারনেটিভ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা অনেক কিছু আছেন। এখন দেখুন 28 দফা থেকে 19 দফায় নেমে আসা কন্ডিশন গুলো আর কি একটার পর একটা দিয়েছেন যেটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বিশেষ করে ইউক্রেনের জন্য ইট ইজ গোয়িং টু বি এ বিগ গিভ আপ। তাদের অনেক কিছু কিন্তু এখানে গিভ আপ করতে হবে। আমি বিশেষ করে পত্রপত্রিকায় যেটা দেখলাম যে সাউথ ইস্টার্ন পার্টটা বিশেষ করে almost বোধহয় 20% of the land mass they are claiming রাশা বিশেষ করে আর কি। এবং এখানে এটাই বলা হচ্ছে, এই ম্যাপটাই দেখানো হচ্ছে বিশেষ করে আপনার লুহান্স্ক, ডনেস্ক, জাপোরিজ্জা, খারসন, ক্রাইমিয়া পর্যন্ত একেবারে মানে অনেকটা ল্যান্ডলক করে দেওয়ার মতো, অনেকটা ওডেসা পর্যন্ত যাওয়ার কথা, অর্থাৎ ব্ল্যাক সি এরিয়াটাকে আমি বলছি যেটা আর কি। তো এখন যেটা সবাই চাচ্ছে যুদ্ধটা থেমে যাক, হ্যাঁ, এবং আরো অন্যান্য কন্ডিশন আমরা যতটুকু জেনেছি যে ন্যাটোতে তারা যাতে ইন্টারেস্ট না করে, তাদের সৈন্য সংখ্যা কমাতে হবে, তারা সামরিকভাবে যাতে কোনো সময় আরো বেশি কোনো কিছুতে যাতে তারা মানে তৎপর না হয় বা আরো কোনো কিছুতে যাতে মনোনিবেশ না করে, অল দিস এটা বলা হচ্ছে যে অনেকটা যে আমরা যেভাবে বলছি সেভাবে তোমাকে মানতে হবে। এবং যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা চাচ্ছে, সেও চাচ্ছে এটা আরেকটা যুদ্ধ আমি ক্রেডিট নেব, থামিয়ে দিলাম। এবং এখানে অবশ্য তার থেকে বড় কথা যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিন্তু এখানে ইনভলভ এই যুদ্ধে আর কি, এবং প্রথম দিকে তার সাপোর্ট দিয়েছে, মাঝখানে একটু ট্রাম্প আবার একটু অন্যভাবে বললো, আবার এখন সাপোর্ট দিচ্ছে, নেটো আছে এখানে। সো অল দিস ফ্যাক্টরস এখানে আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে 19 দফার ভিতরে নাথিং অ্যাকচুয়ালি ইন ফেভার অফ ইউক্রেন। ইউক্রেন যুদ্ধে লস্ট ইন অল ডিফারেন্ট রিজিয়ন, এবং তাদের সার্বভৌমত্ব থেকে শুরু করে তাদের যে ভৌগোলিক যে যে তাদের যে ভূমি যে লস করা, ইটস অল এগেনস্ট অ্যাকচুয়ালি ইউক্রেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলছি আজকে, যেটা আলটিমেটলি তারাও চায় না, এই যুদ্ধ 4 বছর হয়ে গেল, হাউ দে আর গোয়িং টু অ্যাকচুয়ালি সাপোর্ট ইট উইদাউট ইউনাইটেড স্টেটস অ্যান্ড ন্যাটো। ইউনাইটেড স্টেটস যেহেতু এখানে ইনভলভ, রাশিয়ার সাথে কাজ করছেন, এবং ইউনাইটেড স্টেটস এখানে যদি জেলেনস্কি এবং তার সরকার যদি এটা অ্যাকসেপ্ট না করে, ইউনাইটেড স্টেটস ইজ গোয়িং টু টেক এ বিগ ইউ টার্ন, যেটা কোনো মতেই কিন্তু সম্ভব হবে না। এখানে কিছু কিছু কথা তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে হ্যাঁ, তাদেরকে ভবিষ্যতে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ যদি রাশিয়া আবার করেন, আপনি দেখুন এর ভিতরে কিন্তু কথা চলাচল হচ্ছে, এর ভিতরে এই যে 21 পয়েন্ট কি বলে 19 পয়েন্ট এখন আসছে 28 পয়েন্ট থেকে, এর ভিতরে কিন্তু অ্যাটাক চলছে অলরেডি, অল কাইন্ডস অফ থিংস স্টিল হ্যাপেনিং। যদিও বলছে অনেকে বোথ সাইডস ওরাও করছে এরাও করছে, কিন্তু আমরা জানি রাশিয়ার কাছে তো ইউক্রেন কিছুই না। সো দিস ইজ এ কাইন্ড অফ সিচুয়েশন। আমি গত অনুষ্ঠানেও বলেছিলাম এটা আর কি, যে আলটিমেটলি দিস ইজ হোয়াট ইজ গোয়িং, ইউ আর গোয়িং টু গেট নাথিং। সো এখানে ওদের কোনো ধরনের কোনো চয়েস তো আমি দেখছি না। বেশ করে তারা তো ইউক্রেনকে তো অনেকটা ইনভলভই করে না এখানে। রাশিয়ার সাথে তারা সরাসরি কথা বলছে, ইউনাইটেড স্টেটস এর যে ট্রাম্পের যে মুখপাত্র, তো উইদাউট ইনভলভিং ইউক্রেনকে জাস্ট বলা হচ্ছে দিস ইজ হোয়াট দ্য প্রেসক্রিপশন দ্যাট ইউ হ্যাভ টু ফলো, নাথিং ইজ ফর দেম ইউক্রেন। সো আলটিমেটলি lots of give up, as I said that including তাদের যে সার্বভৌমত্ব এবং ভূমি, এবং আমার তো মনে হয় না এতে কোনো ভবিষ্যৎ একটা অ্যাসিউরেন্স যে দে আর নট গোয়িং টু বি ইনভেডেড বাই রাশিয়া এগেইন। যদিও আমরা জানি টুইটারে বলা হচ্ছে যে এই যুদ্ধ যদি সিচুয়েশন হয় তাহলে আমেরিকা ইজ গোয়িং টু stand for Ukraine. So that's where we are now. I think detail আমি জানি না এখনো 19টা পয়েন্ট এখন কোন কোন পয়েন্ট আছে, কিন্তু বিভিন্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে these are the points actually, the main things that that one can actually see and look at this the agreement. ঠিক অনেকগুলো যদি কিন্তু সমীকরণ মিলিয়ে প্রফেসর ডক্টর গোলাম মাতবর একটা বিশ্লেষণ দিলেন। প্রফেসর ডক্টর এম খালকুজ্জামান, আপনার কাছে অনেকটা কাছাকাছি প্রশ্ন নিয়ে শুরু করি। সেটি হলো, আপনার কাছে কি মনে হয় যে তৎপরতাগুলো চলছে, এই তৎপরতাগুলো লোক দেখানো, কিংবা এই তৎপরতাগুলো শেষ পর্যন্ত পুতিনের কৌশলের কাছে হেরে যেতে পারে, কিংবা এই তৎপরতাগুলো থেকে আসলে একটা ইতিবাচক ফল আসতে যাচ্ছে? জি, ধন্যবাদ।
দেখুন, এই যে তৎপরতা চলছে, এটা পুতিনের কাছে যতটা না হেরে যাওয়া তার ইয়ের কাছে, ডিপ্লোমেসির কাছে, তার থেকেও বড় কথা, এটা অলরেডি পুতিনের শক্তিমত্তার কাছে কিন্তু হেরে গিয়েছে। পুতিনের শক্তিমত্তার কাছে হেরে গিয়েই আমেরিকা যে প্রপোজালটা করেছে 28 পয়েন্টে, এটা তো আপনি পড়লে দেখবেন টোটালি যেন রাশিয়া লিখে দিয়েছে। 28টা পয়েন্টের মধ্যে যেসব জিনিস এসছে, এগুলি যে ইউক্রেনের মিত্র শক্তি হিসেবে আমেরিকা এটা তৈরি করেছে, এটা পড়লে আপনার মনেই হবে না। এর মধ্যে প্রধান ব্যাপারগুলি মাতব্রবে বলেছে, আমি খুবই সংক্ষিপ্তভাবে বলি। মোটা দাগে যে জিনিসগুলো স্টিকিং পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউক্রেনকে 20% তার এই দেশের 20% অংশ ছেড়ে দিতে হবে। 20%টা কত জায়গায়, এটা একটু পার্সপেক্টিভের জন্য বলি আমাদের দর্শকদের জন্য। ইউক্রেনের সাইজটা হচ্ছে মোরলেস টেক্সাসের সমান, আমেরিকার টেক্সাসের সমান, এবং যে জায়গাটা রাশিয়া বর্তমানে দখল করে রেখেছে সেটা ছেড়ে দিতে হবে, সেটার পরিমাণ হচ্ছে পেনসিলভেনিয়ার সমান। তো পেনসিলভেনিয়ার সমান একটা জায়গা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে তার ভূখণ্ড থেকে। তার থেকে বড় কথা হচ্ছে, বর্তমানে রাশিয়ার দখলে যেসব জায়গা রয়েছে তার বাইরে গিয়েও কিছু কিছু জায়গা যেগুলিতে রাশিয়ার কিছু কর্তৃত্ব আছে, আসা যাওয়া করে আর কি, তারা পুরো দখল করে নেয়নি, সেইটাও বলছে যে তাদেরকে রাশিয়াকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে, বুঝতেই পারছেন, এখানে ইউক্রেনের তেমন কিছু পাওয়ারই নেই ব্যাপারটা। দুই নম্বর ব্যাপারটা হচ্ছে, ইউক্রেন কখনো নেটোতে আর জয়েন করতে পারবে না, এই শর্তে তাদের রাজি হতে হবে। নেটোতে যদি জয়েন না করে, তাহলে ইউক্রেনকে যে আবার দখল করে নেবে না, এর তো কোনো গ্যারান্টি নাই, তাই না? 3 নম্বর হচ্ছে, ওদেরকে বলছে তোমরা ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে পারো, কিন্তু নেটোতে জয়েন করতে পারবো না। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি গ্যারান্টি, যে তাদের কি হবে। সেখানে বলছে যে ইউক্রেন কে সিকিউরিটি দিবে হচ্ছে নেটো না, এখানে সিকিউরিটি দিবে পোল্যান্ড, এস্তোনিয়া, লাতভিয়া, এইসব কয়েকটা দেশ তাদের নিজস্ব সোলজার দিয়ে ইউক্রেনকে তারা সিকিউরিটি দিবে। অর্থাৎ এটা ফ্রান্স যদি ব্রিটেন হয়, নয়, তাহলে ফ্রান্স ব্রিটেনও নয়, নেটো তো নয়, ফ্রান্স ব্রিটেনের মতো নেটোতে দেশও নয়, নয়, নেটোতে পোল্যান্ড নয়, বড় এস্তোনিয়ার দেশ মতো দেশ সিকিউরিটি ফ্রান্স, দেবে। ব্রিটেন, জার্মানিও না। হুম, যেসব দেশের নাম আসছে এগুলি রাশিয়ার কাছে 1 2 3, রাইট। এগুলিকে খেলনা ফুৎকারে পিস্তল উড়িয়ে দিয়ে দাও। হয়তো উড়িয়ে দেওয়া যাবে। জি, কিন্তু এখানে আপনি যেটা বললেন 28 পয়েন্টে ছিল এইসব ব্যাপার, 19 পয়েন্টে যেটা আসছে এটা হচ্ছে এবং ইউক্রেনের আরেকটা উইশ বিষয়, লিস্ট। সম্ভবত আরেকটা বিষয়, যেহেতু নিরাপত্তার বিষয়টা আপনি বলছিলেন, সেইখানে সত্য বেঁধে দেওয়া হচ্ছে যে ইউক্রেনের সৈন্য সংখ্যা কখনো 600,000-এর বেশি হতে পারবে না। বেশি উঠতে পারবে না, এটা জি, 1/3 কমিয়ে আনতে হবে। হ্যাঁ। ইউক্রেনের যে শক্তিমত্তা, সেটা 1/3 কমিয়ে আনতে হবে। তারপরে হচ্ছে যে ইউক্রেনের যে উইশ লিস্ট, এটা হচ্ছে 19 দফা। হুম, 19 দফার মধ্যে ওরা বাদ দিয়েছে যে না, আমরা নেটোতে জয়েন করতে পারবো না, এটা থাকতে পারবে না, এটা আমরা ইচ্ছা করলে পারবো, রাইট। আমাদের সমস্ত জায়গা দিয়ে দিব না আর কি, এরকম। তো এইগুলি হচ্ছে রাশিয়ার জন্য নো স্টার্টার, ইংলিশে যেটা বলে। হুম, হুম। রাশিয়া অলরেডি বলে দিয়েছে, আমরা এখনো জানি না তাদের 19 দফায় কি আছে, তবে তারা যদি ড্রাস্টিকলি এটা মডিফাই করার চেষ্টা করে 28 দফা থেকে, তাহলে আমরা এটা মানবো না। এর মানে হচ্ছে, মোটা দাগে বলতে গেলে, রাশিয়া হ্যাজ দ্য আপার হ্যান্ড। রাশিয়ার শক্তির পয়েন্ট অফ ভিউ থেকে এই নেগোসিয়েশনটা করছে। তাহলে ইউক্রেনের চয়েসটা কি? ইউক্রেনের চয়েস হচ্ছে, এই যুদ্ধটাকে তারা যদি, যেহেতু আমেরিকা যদি তাদের পিছনে না থাকে, তাহলে কিন্তু তার খুব বেশি চয়েস থাকবে না। আমেরিকার 28 পয়েন্টে আরেকটা পয়েন্ট আছে ইউক্রেনের জন্য মারাত্মক, এটা হচ্ছে বলছে যে খুব দ্রুতই নির্বাচন দিতে হবে। নির্বাচন দেওয়া মানে আমেরিকা চাচ্ছে যে জেলেনস্কিকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ জেলেনস্কির পপুলারিটিও কমে গেছে, প্লাস হচ্ছে জেলেনস্কিকে ট্রাম্প আর ততটা পছন্দ করছেন, এটা তো ইভেন আপনারা পুতিন অনেক পছন্দ করেন না, পুতিন সবসময় তাকে অবৈধ প্রেসিডেন্ট, অবৈধ নেতা এইসব বলে থাকেন। এটা পুতিনেরও বলে একটি থাকেন। শর্ত, তাতে বড় মনে শর্ত হচ্ছে এটি। পুতিনের প্রেসক্রিপশনটাই এই যে ট্রাম্পের কাছেও গ্রহণযোগ্য, এবং তিনি বলেছেন তাকে হোয়াইট হাউসে ডেকে এনে যে তুমি তো কোনো ভালো পজিশনে নেই, হুম, তুমি হুম। কেন এত দরাদরি করছো, হ্যাঁ তুমি কোনো গুড পজিশন, তুমি জিততে পারবে না এই যুদ্ধটা। সুতরাং পুতিনের পক্ষ হয়ে অ্যাজ ইফ ট্রাম্প এই সমস্ত ব্যবস্থাপনা করে দিচ্ছে। তাহলে যে এই যে দর কষাকষি এখন হচ্ছে ফাইন টিউনিং, যেটা বলছে, উইটিকফকে পাঠিয়েছে মস্কোতে, তারপর ড্রিসকলকে পাঠিয়েছে হচ্ছে ইউক্রেনে, মানে আমেরিকার দুজনে আনবই, দুই গ্রুপের সাথে নেগোশিয়েট করবে। নেগোশিয়েট যতই করুক, বস তো হচ্ছে ট্রাম্প। ট্রাম্পকে যদি ট্রাম্প যদি কনভিন্স না হয় যে রাশিয়া যেসব পয়েন্টে মানবে না সেগুলি আমি এখানে ঢোকাবো, তাহলে তো রাশিয়া মানবে না সিজ ফায়ারটা। তো যেটা দাঁড়াচ্ছে যে এটা রাশিয়ার জন্য যুদ্ধটা এখন বন্ধ করা উচিত, কিছুটা ছাড় দিয়ে হলেও, কারণ
ট্রাম্প হচ্ছে অনেকটাই মাথা গরম টাইপের লোক। সে যদি এই নেগোসিয়েশন থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু রাশিয়ারও অনেক হারানোর থাকবে এখানে। যেমন যেমন আরেকটা আর কি হারাবে রাশিয়া? আর হারাবে হচ্ছে যে রাশিয়ার তো এই যুদ্ধটাতে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু রাশিয়া প্রতিদিন তো কয়েক হাজার যতদিন সোলজার মারা যাচ্ছে ইউক্রেনের ভূখণ্ড ততটাই দখল করছে। ট্রাম্প যদি এখানে না ঢুকেন এবং ট্রাম্প যদি যাচ্ছে। মনে করেন যে আমি বেরো আসবো, রাশিয়া আরো বেশি ভূখণ্ড দখল করে নেবে ইউক্রেনের। এটা করবে, কিন্তু কিন্তু তখন তো ট্রাম্প বেরিয়ে আসবে হচ্ছে বিরক্ত হয়ে রাশিয়ার উপর। ওকে, তখন আবার তখন তো সে আর রাশিয়াকে ফেভার করবে না, যে রাশিয়াকে এত ফেভার দেওয়ার পরেও তার আমার কথা শুনলো না, তখন তো আমেরিকা ক্ষেপে যাবে, বিগড়ে যাবে আর কি। সুতরাং আমার মতে রাশিয়া অনেক আপার হ্যান্ডে আছে, তাদের কিছুটা ছাড় দিয়ে হলেও এই নেগোসিয়েশন আসা উচিত, যুদ্ধটা বন্ধ হওয়া উচিত। ওকে, তবে ইউরোপ বলছে যে লং ওয়ে টু গো। ইউরোপ মোটেও খুশি না 28 পয়েন্টের ব্যাপারে। কিন্তু ইউরোপ খুশি থাক বা না থাক, আমেরিকা যেহেতু চাচ্ছে, জেলেন্সকি নিজেও বলেছে একটা বক্তৃতায় যে আমি কি আমার সবচেয়ে বড় মিত্রকে হারাবো নাকি এই এই যে এটা আর কি এই যে যুদ্ধবন্ধের প্রস্তাবনা এটা মেনে নেব। আমার মনে হচ্ছে যে মিত্রকে হারানোর চেয়ে যুদ্ধবন্ধের প্রস্তাবনাটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর উপায় নেই এই মুহূর্তে। এবং এতে করে রাশিয়ার হারানোর কিছুই নাই। রাশিয়াকে $100 বিলিয়ন মানে ইউক্রেনকে তাদের যে ফ্রোজেন তহবিল বাইরের দুনিয়াতে, সেটা থেকে $100 বিলিয়ন রিকনস্ট্রাকশনের জন্য তারা দিতে রাজি হয়েছে। এর বাইরে কোনো কম্পেনসেশন রাশিয়া করছে এই 28 দফায় সেটা আমার চোখে পড়ে নাই। বরং উল্টা ডোনাল্ড ট্রাম্প বলেছে রাশিয়ার সাথে তারা একটা যুদ্ধ যাতে না হয় ভবিষ্যতে অ্যালায়েন্স করবে, মিলিটারি অ্যালায়েন্স করবে, তারা তারা কিছু যৌথ কিছু ব্যবসা বাণিজ্য যাতে করা যায় রাশিয়ার সাথে, এইসব দিকে ট্রাম্পের বরং নজর। তা সব মিলিয়ে আসলে রাশিয়ার হচ্ছে টোটালি হচ্ছে গেইন পুরো 28 পয়েন্টে। 100 বিলিয়ন তো এটা কোনো ব্যাপারে না, তারা এটা এমনিতেই পাচ্ছে না, রাইট। এটা অন্য দেশে ফ্রোজেন অবস্থায় আছে। তো সুতরাং জি, এই এতটা ছাড় দিয়ে ইউক্রেন রাজি হবে কিনা, রাজি না হয়ে বা তাদের হাতে কি আছে যেখানে তাদের সবচেয়ে বড় সমর্থক আমেরিকা এটা আর চাচ্ছে না, এবং ইউরোপও কিন্তু নাখোশ আমেরিকার পজিশনে, তারপরে আমেরিকা ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না। এখন আমাদের দেখার বিষয় আগামী 2-3 দিনে কি দাঁড়াবে। জি। প্রফেসর ডক্টর গোলাম আহমদ মাতবর, আগামী 2-3 দিনে না দাঁড়ালেও আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূতকে মস্কো পাঠাচ্ছেন পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য, এবং স্টিভেন উইটকপের সঙ্গে এইবার বৈঠকে আমেরিকান যে প্রতিনিধি দল সেখানে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার, তিনি নিজেও থাকছেন। সো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে আলোচনাটা পুতিনকে কনভিন্স করাটাই এখন সবচেয়ে বড় যে জিনিস, এবং এই পুতিনকে কনভিন্স করার জন্য আমরা তো দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, লাল গালিচা সংবর্ধনা থেকে শুরু করে তাকে একেবারে জামাই আদর দিয়ে আলাস্কাতে সবকিছু করেছেন, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান তার নির্বাচনী প্রতিশ্রুতি হোক, তার নোবেল শান্তির জন্য হোক, যে কোনো কারণে হোক, তিনি যে এই যুদ্ধ বন্ধ করতে আন্তরিক, অন্তত এটি নিয়ে হয়তো আমরা খুব একটা বিতর্ক করছি না। আমরা বিতর্ক করছি তিনি কোন ওয়েতে চাচ্ছেন, কিংবা তিনি জানেন যে যেটি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান বলছেন, আসলে বল তো পুতিনের হাতে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এটি সম্ভব না যে তিনি পুতিন কোনো যদুমধু রামসাম না যে তাকে একটা ধমক দেবেন আর তিনি সাথে সাথে সেটি মেনে নেবেন। পুতিন সিয়ানা প্লেয়ার। সেক্ষেত্রে আগামী সপ্তাহে যে উদ্যোগটা, অর্থাৎ স্টিভেন উইটকপ যাচ্ছেন, কুশনার যাচ্ছেন, তারা মিলে পুতিনের সঙ্গে বৈঠক করবেন, সেইখানে যদি কোনোভাবে পুতিনকে একটা ইতিবাচক ধারায় আনা যায় তাহলে শিগগিরই যুদ্ধটা বন্ধ হচ্ছে, কিংবা এখন পর্যন্ত আমেরিকার যে চেষ্টাগুলো সেই চেষ্টাগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, আপনার মতামতটা একটু শুনি। এখানে আসলে দেখুন, যে ইগো একটা বিরাট ব্যাপার, বিশেষ করে যে পুতিনের আর কি। আমার মনে হয় যে বল অ্যাকচুয়ালি ইন দা পুতিনস কোর্ট, যে পুতিন কিন্তু সব দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে এখন কিন্তু পুতিনকে কি যুক্তরাষ্ট্র। আপনার ইগোটিক মনে হয়? মানে এইটা একটু জানি আপনার কাছ থেকে, He পুতিন have কি ego, ইগোটিক and he নাকি have রাষ্ট্রের চিন্তায় তিনি no, মানে না, রাশিয়ার সাথে তিনি যা করার করেন, যেমন আমাদের সেটা প্রেসিডেন্ট হচ্ছে তার ইগোটিক হচ্ছে অনেক সময়। ইম্পেরিয়ালিস্টিক একটা ইগো, ফরমার সোভিয়েত ইউনিয়ন, তার স্বপ্ন হচ্ছে ওইটা আর কি। হুম হুম। তো এখন যেটা কিন্তু সেটা ইউক্রেন তো ব্যক্তিগত কোনো ইগো নয়, সেটি তো এটা এটা তার পলিটিক্যাল ইগো বলেন বা যেটাই বলেন পলিটিক্যালি, সে এটা তার হচ্ছে, এটাই মেইন হচ্ছে ইগো আমি মনে করি আর কি। ওকে। সে এখন দেখুন সব দিক দিয়ে কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলো কেন এগ্রি করবে, কারণ ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো ভয়ে আছে। পোল্যান্ড বলেন, এই যে বাল্টিক স্টেট গুলোর কথা বললো যে আমাদের খালিকুজ্জামান ভাই, বিশেষ করে লিথুয়ানিয়া, তারপর স্টোনিয়া এন্ড লাটভিয়া,
হ্যাঁ, এই যে এরাও তো ভয়ে আছে যে এখানে সাকসেসফুল হলে সে তো সবখানে হবে, এবং অন্যান্য বড় বড় কান্ট্রি গুলো কিন্তু ভয়ে আছে রাশার এইটা, কারণ রাশা এটা দেখাবে যে উই ওয়ান এটা। তো এখন দেখুন এইটা আবার কিন্তু রাশা এটাও চিন্তা করে এখানে এগ্রি না করলে, যুদ্ধটা 4 বছর হয়েছে অলরেডি, ইউনাইটেড স্টেটস তো বিগড়ে যাবে। ইউনাইটেড স্টেটস তখন আর বসে থাকবে না, স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেটস তার ইগো দেখাবে। এখানে কিন্তু ইগো একটা বিরাট ব্যাপার, পলিটিক্যাল ওকে। ইগো গুলো আর কি। এবং আলটিমেটলি এই যুদ্ধটা কিন্তু আরো লিঙ্গার করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বোথ সাইডস দে নো হোয়াট ইজ দ্য বটম লাইন। আলটিমেটলি একটা এগ্রিমেন্টে আসতে পারে, যে এগ্রিমেন্টটা আমিও কালকে জন ভাইয়ের সাথে এগ্রি করি, যে সব উইন উইন সিচুয়েশন ফর রাশিয়া, এবং সব দিক দিয়ে কিন্তু বলতে গেলে এটা ইউক্রেনের জন্য হিউজ লস। সব দিক দিয়ে ওই $100 বিলিয়ন দিয়ে রিকনস্ট্রাকশন তো আপনার কিছু না, আলটিমেটলি তার এই যে 20% জায়গাটা নিয়ে নিচ্ছে, এবং এতগুলো ক্যাজুয়ালিটিস হয়েছে। আবার এটাও মনে রাখবেন রাশিয়াতে কিন্তু প্রচুর ক্যাজুয়ালিটিস হয়েছে এই যুদ্ধে। সো হুম হুম। সেও কিন্তু এখানে এবং প্রেশার আছে। তারা রীতিমতো ভাড়াটে সৈন্য নিয়ে আসতে হয়েছে নর্থ কোরিয়া থেকে, এখন এখন নেপাল থেকে। ট্রাম্পের জামাতা যাচ্ছে, সেও একটা এখানে হয়তো যদি একটা সাকসেসফুল হয় সেও একটা গেইন মনে করবে। এদের তো আসলে অনেক লং টার্ম প্ল্যান আছে, দূরভিসন্ধি আছে এখানে অনেকগুলো আর কি। সো অল দিস থিংস আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে এখানে 50-50, এখানে আপনি আশাও করতে পারেন আবার নাও হতে পারে। আলটিমেটলি বটম লাইন যদি বোথ পার্টি চিন্তা করে হয়তো তার একটা এগ্রিমেন্টে আসবে, যেখানে বললাম যে স্টিল ইট ইজ গোয়িং টু ফেভার রাশিয়া, নট ইউক্রেন। ইউক্রেনের কোনো চয়েস নাই বলতে গেলে এখন, তাকে যেটা বলবে সেটাই নিতে হবে এই অবস্থা আর কি। কারণ উইদাউট ইউনাইটেড স্টেটস যদি এখন ইউক্রেন রাজি না হয়, তারাও তো সরে আসবে ইউক্রেন থেকে, তখন ও ওইদিকে রাশার একটা প্রে হয়ে থাকবে, শিকার হয়ে থাকবে। এদিকে যে যে যার উপর ভরসা করে যুদ্ধ করেছে তাকেও হারাবে, তাকে হারানো মানে হচ্ছে আপনার নেটো কান্ট্রি গুলোকেও হারাবে। সো অল দোজ থিং, ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে কিন্তু আপনার ওই ধরনের তো সে কোনো ধরনের প্রোটেকশন তো এটা পাবে না, মেইনলি ন্যাটো হচ্ছে বিরাট ব্যাপার। সেই জন্য তারা ওখানেও কিন্তু এই কন্ডিশনটা দিয়েছে, যাতে ন্যাটোতে আর 1/3 তার সোলজার কমিয়ে ফেলতে হবে। তার রইল কি তাইলে আর, জাস্ট একটা মানে কান্ট্রি নেম ডাকের মতো পড়ে থাকবে। সো হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়ালি গেইন? দে লস্ট এভরিথিং, দে লস্ট দেয়ার ইকোনমি, they lost their sovereignty, they are losing their actually territory. So everything lose situation for Ukraine. আমি খুব একটা বেশি আশা করছি না, 50-50 আমার আশা করছি, হতেও পারে নাও হতে পারে। যে আপনি বললেন যে আগামী সপ্তাহে যে এগ্রিমেন্টটা 19 দফায় আসুক বা যেখানে আসুক না কেন, এখন আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ ফার ইজ দ্যাট গোইং টু বি পসিবল। সো অপটিমিস্টিক এট দ্য সেম টাইম, আর অন্যদিকে খুব বেশি হোপফুল হতে পারছি না আর কি। সে কাইন্ড অফ hopeless, hopeful situation kind of thing. আসলেই মানে আহ, আপনার আমার কিংবা অন্য কারো পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাদের সম্পর্কে মানে অ্যাসেসমেন্ট করে বলে দেয়া যে তারা এটি করবেন, এটি খুব টাফ কাজ। নিঃসন্দেহে এটি খুব টাফ Unpredictable. কাজ, কারণ হলো যে তারা কখন কোন মুডে থাকেন এটি একটি রাজনৈতিক গবেষণাপত্র হতে পারে তাদেরকে নিয়ে। প্রফেসর ডক্টর গোলাম মাতবার, আপনার সাবজেক্ট এটি। আমি একটু প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে একটু প্রশ্ন রাখতে চাই। সেটি হলো একটি জরিপের কথা বলছিলাম। জরিপ একটি একটি অংশ হতে পারে আমাদের আলোচনার। মূল আলোচনাটা আসলে হওয়া উচিত বাংলাদেশে এই জরিপকে কেন্দ্র করে কিংবা বিশ্লেষণ থেকে বাংলাদেশের যে রাজনৈতিক একটা মেরুকরণ ঘটে যাচ্ছে। আমরা আগে হয়তো প্রধান রাজনৈতিক শক্তি বলতে বিএনপি, আওয়ামী লীগ তাদেরকে বুঝতাম। আওয়ামী লীগ আপাতত এই নির্বাচনের খাতা কলমে তারা নেই, তাদের মার্কা থাকছে না, তাদের দল থাকছে না, তাদের প্রার্থী থাকছে না, আপাতত বলছি এখন পর্যন্ত। বিএনপি জামাতের মধ্যে একটা অন্যরকম জটিল রসায়ন চলছে। এক সময়ের মিত্র, এখন মুখ দেখা দেখি বন্ধ হয়নি, তবে কথা কাটাকাটি চলছে। কিন্তু সেই জরিপে দেখা যাচ্ছে 20 এবং 17%। এর আগেও বেশ কয়েকটি জরিপে আমরা দেখছিলাম জামাত ক্রমাগত এগিয়ে চলছে, বিএনপির ক্রমাগত পিছিয়ে চলছে। এমন একটি উত্থান পতনের মধ্যে দিয়ে দু দলের রেখাগুলো আমরা যদি বলতে চাই যে চার্ট করলে আমরা রেখাগুলোকে সেরকম দেখছিলাম। এই জরিপটি কতটা আপনার কাছে বাস্তবসম্মত, এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ ওত পেতে আছে, বিএনপি জামাত মুখোমুখি হচ্ছে, এনসিপি ক্রমান্বয়ে শক্তিক্ষরণ করছে, এই জরিপে মাত্র 4%, সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতির নির্বাচনী সমীকরণটা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? জি দেখুন, এই যে এটা জরিপটা, এইটার কে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, আবার খেলেও করছি না। খুব বেশি গুরুত্ব দিচ্ছি না দুটো কারণে।
এক নম্বর হচ্ছে যে এই জরিপে শুধু ইয়াঙ্গারদের তারা ভোট করে মানে জরিপ করেছে 18 থেকে 35 বছরের মধ্যে, তাই না? এবং তারা হচ্ছে সমস্ত ভোটারের 33%। তাহলে দেশের 2/3 কিন্তু বাকি রয়ে গেল জরিপ থেকে, এটা একটা নাম্বার ওয়ান, তাই না? 2/3 ভোটার হচ্ছে বয়স্ক ভোটার। বয়স্ক ভোটাররা অনেক বেশি মানে যেটাকে বলে ম্যাচিউর ভোটার। এটা গেলো একটা দিক। আর একটা দিক, এই জন্য আমি বেশি গুরুত্ব কম দিচ্ছি আর কি। আমি কি বাতিল করছি না, কিন্তু আমি এটাতে আসছি। হুম হুম মাত্র 2500 লোককে ওরা সার্ভে করেছে, 2500। হ্যাঁ, হুম। তবে তবে একটা জরিপ কিন্তু একটা দেশের অভিমুখ বোঝায় যে কোন দিকে যাচ্ছে সমাজটা, এটা একটা আইডিয়া পাওয়া যায়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে একটু আগে আমরা যেরকম বললাম, যেখানে ইউক্রেন হচ্ছে লুজার লুজার আর রাশিয়া হচ্ছে উইনার উইনার। তো বাংলাদেশের জরিপটা এটা পূর্ণাঙ্গ জরিপ না হলেও এখানে স্বাধীনতার পক্ষের শক্তি 71 হচ্ছে লুজার লুজার, আর 71 বিরোধী যারা শক্তি তারা হচ্ছে উইনার উইনার। সেইভাবে যদি দেখা যায়, জামাতের যে সর্বোচ্চ ভোটের সংখ্যা বাংলাদেশে ছিল 12%, এটাতে জাতীয় এখন দেখা যাচ্ছে 17%, কিন্তু রাজশাহীতে কিন্তু 27%। 17 যদি হয় তাহলে ওদের 5% গেইন হয়েছে। তার বাইরে গিয়ে কারা রইল? বিএনপি। বিএনপির এভারেজে 35% ভোট ছিল বাংলাদেশে, সেটা কমে 20-এ এসছে। তারা ক্লিয়ারলি 15% লুজ করেছে। আওয়ামী লীগের ভোট সাধারণত 35-এর মতোই ছিল, বিএনপির মতো। এই জরিপ যদি সত্য হয়, সেখানে মাত্র 10% লোক এখন আওয়ামী লীগকে সমর্থন করছে। তা আপনি বিএনপি এবং আওয়ামী লীগকে যদি মোটা দাগে স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন, তাহলে তারা দুইজন মিলিয়েও কিন্তু 30% ভোট মাত্র হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে। এখন তার সাথে যদি আপনি জামাতের সাথে যদি আপনি ধরেন যে যারা আনডিসাইডেড ভোটার আছে 30%, এবং যারা বলবে না কাকে ভোট দিবে, এটা হলো তারা বলতে চাচ্ছে না, তারা 18%। আমার ধারণা যারা বলতে চাচ্ছে না সেই গ্রুপটা দুই ভাগে বিভক্ত, তারা জামাতি অথবা তারা আওয়ামী লীগের। জামাতিরা এখনো ক্লোজেটের ভিতর বসা আছে, বলতে চাচ্ছে না। আর আওয়ামী লীগেরা বলতে ভয় পাচ্ছে যে এই যে আমরা যে নির্বাচন এসব ইয়েতে হব, এই ভোটের জরিপে অংশগ্রহণ করবো, কোনো না কোনো ভাবে জেনে যাবে আমি কোন পক্ষে কথা বলছি। তো এইখানে যেটা দাঁড়াচ্ছে ব্যাপারটা, জামাত ডেফিনেটলি এগিয়ে আছে বাংলাদেশে, এটা খুবই একটা শঙ্কার ব্যাপার। কারণ তারা আর বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে ধরে নেওয়া হয়েছিল যে তারাই হয়তো সুনির্দিষ্টভাবে সরকার গঠন করবে। আমি একটি প্রশ্ন করা, লোভ সামলাতে পারছি না আপনাকে একটি প্রশ্ন করে, সেটা হলো বাংলাদেশের জনগণ যদি মনে করে ভোটে তো গণতন্ত্রে তো জামাত গেছে, জামাত তো জোর করে নয় গণতান্ত্রিক জরিপগুলোতে, আপনার কাছে কেন এটাকে মানে খুব খারাপ কিংবা আশঙ্কার ব্যাপার বলে মনে হচ্ছে? যদি বাংলাদেশের জনগণ মনে করে তারা জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় নিয়ে তাদের শাসনটা দেখতে চায়, কিংবা তারা বেটার শাসন করবে বলে তাদের কাছে মনে হচ্ছে। খুবই খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন এবং ভালো প্রশ্ন। এখন জামাত কেন শঙ্কার বিষয়, এটা হচ্ছে দুটা কারণে। এক নম্বর হচ্ছে জামাতের মানে নীতি নিয়ম আদর্শ, তাদের যে চালচলনটা আমরা দেখিনি, এটা ভুল কথা। কারণ 71 আমরা তাদের দেখেছি, এরপরে হচ্ছে 71 জামাত তো নেই, জামাত এখন বলছে 71 জামাত এখন নেই, এখন 2025 জামাত। তারা তো বলেনি যে 71টা ভুল ছিল, 100% ভুল, এটা এক। আর দুই নম্বর হচ্ছে, দুই নম্বরই ভুল এই কারণে, জামাত যখনই দেখা যায় নরম থাকে তখন তারা খুব ভিকটিমের ভূমিকায় অবতীর্ণ হয়, যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। যারা যেখানে যারা একটু সুযোগ পায় তারা তখন তারা স্বরূপে উদ্ভাসিত হয়। এর কয়েকটা উদাহরণ দিই। একটা হচ্ছে চিটাগাঙ্গে যে কয়েকদিন আগে শাহজাহান চৌধুরী নামে 3 বারের এমপি, যিনি বলেছেন যে জামাতের কথা পুলিশকে শুনতে হবে, আমাদের কথায় উঠবস করতে হবে, আমাদের মামলা নিতে হবে, ইউএনও কে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে, এবং যে প্রাইমারি স্কুলের টিচাররাও জামাতের পক্ষে। আচ্ছা, এটা হচ্ছে একটা অসততা, এবং এটা হচ্ছে এক ধরনের স্বৈরাচারী মনোভাব। আপনি তো সরকারকে গিয়ে সকালবেলা তাদের প্রার্থীর বাড়ির সামনে বসে থাকতে হবে, খবর নিতে হবে যে তাদের প্রার্থী কি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে বললেন তাদের আমরা চিনি না, তা না। এই যে তারা একটু শক্তিমত্তা যেই জোগাড় করেছে স্বরূপে প্রকাশিত হচ্ছে। তারা মহিলাদের রোলটা কি হবে বাংলাদেশে, এটা নানান ভাবে জামাতের আমের থেকে শুরু করে অনেকে বলতে শুরু করেছে। তো ওই সব সর্বদিক বিবেচনা করে আমি দেখছি বাংলাদেশের জন্য আমাদের একটা উদারনৈতিক গণতন্ত্রের কোনো বিকল্প নেই, সেটা যেই দলের নেতৃত্বে আসুক। জামাতিরা মুখে যাই বলুক, ওরা মোটেও কখনো গণতন্ত্রী দল না। কারণ ধর্মভিত্তিক কোনো দলই গণতন্ত্রী হতে পারে না, জামাত না শুধু, এটা বিজেপিও না। কারণ ধর্ম মানেই হচ্ছে আপনার ধর্ম, আপনার ধর্মের যারা অনুসারী তাদেরকেই
মানে সবচেয়ে বেশি ভালো নাগরিক মনে করেন, অন্যদেরকে আপনি সেকেন্ড ক্লাসের বেশি মর্যাদা দিতে কখনো আগ্রহী না। তো এটা গণতান্ত্রিক কোনো মনোভাব না। তো এই যে বিভিন্ন কয়েকটা কারণে আমি বলছি জামাতের বিরুদ্ধে, মানে কি যে আমি এই জন্য বলছি যে বাংলাদেশের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে আমি বলছি এখানে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটা যারাই হোক, এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, যে জাতীয় পার্টি হতে পারে, এনসিপি হতে পারে, এই জাতীয় যারা টোটালি ফেসিবাদী মনোভাব অলরেডি দেখাতে শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই, তারা আসলে ফেসিবাদ আরো বেশি উগরে যাবে, আরো বেশি উপরে উঠে যাবে। এটা হচ্ছে আমার ধারণা। আর একটা হচ্ছে আমার কাছে তারপরও যদি বাংলাদেশিরা আগামী নির্বাচনে জামাতকে ভোট দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে, সেখানে আপনার কোনো আপত্তি আছে কিনা? না না না, অ্যাবসলিউটলি না। তারা এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হোক, এটা তো আমি চাইনি, কিন্তু তাই বলে কি আমি তাকে প্রেসিডেন্ট মানি না? আমি তো মানি, তাই না? সে আমাদের প্রেসিডেন্ট। একইভাবে জামাত যদি সমস্ত মানুষের মানে ভোটে মানে কোন ধরনের সাত পাঁচ না করে ক্ষমতায় আসতে পারে, তাহলে ডেফিনেটলি দে ডিজার্ভ টু বি ইন পাওয়ার, কারণ পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ, তাই না? মানুষ এবং আল্লাহ আসলে বলেছেন যে আমি সেরকম প্রশাসকই পাঠাই, তোমরা যেমন প্রজা আর কি, যেমন তোমরা। এই অর্থে আমার ওয়েল উইশটা আমি বললাম, কিন্তু জামাত যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আমি তাদের বিরুদ্ধে আন্দোলনেও যাব না, তাদেরকে আমি মেনেও নিব দেশের সরকার হিসাবে, এটা আমি বলছি। জি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে একটু শুনি, জামাতের যে উত্থান, অর্থাৎ ৭১-এর জামাতকে অনেকেই জামাত এখন বলছে যে ২০২৫ সালে জামাতকে বিবেচনা করাটা ঠিক না এই কারণে যে তখনকার যে স্ট্যান্ড, তারা এখন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাচ্ছে। একটা সময় তারা এটিকে হয়তো মনে করতো যে এটি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এখন তারা সেখানে যাচ্ছে। এবং এখন যারা জামাতের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে একটা বিশাল অংশ তরুণ প্রজন্ম আছে যারা সেই ৭১ এর অবস্থানকে ধারণ করেন না, মুখে বলছেন না, রাজনৈতিক কারণে বলছেন না, কিন্তু বাংলাদেশের জনগণও বুঝতে পারছেন। এবং এখনকার যে ভোটার ১৮ থেকে ৩৫%, তারা কেউই মুক্তিযুদ্ধ দেখেননি। তারা এক ধরনের যখন যে সরকার ছিল, তাদেরকে এক ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখানো হয়েছে, সেই ইতিহাস তারা শিখেছে, পরবর্তীতে নিজেরা বিশ্লেষণ করেছে, নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এবং এই তরুণদের অধিকাংশই বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র সংসদগুলোতে ভোট দিয়েছেন, সেই ভোটে তারা শিবিরকে জিতিয়েছেন। তারা হয়তো এই জরিপে অংশ নিয়েছেন, তারা বলছেন জামাত সেখানে মুরব্বী সংগঠন, তাদের ১৭% তাদের সমর্থন আছে। আপনার কাছে যেটি জানতে চাই, জামাতের উত্থান বিএনপি এবং আওয়ামী লীগের সমান্তরালে হবে, এটি সমসাময়িক কালে অনেকেই ভাবেননি, অনেকেই কল্পনা করতে পারেননি যে জামাত তো এরকম একটি পরিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে তারা থার্ড পজিশনে থাকতে অভ্যস্ত ছিল এবং কোন একটা রাজনৈতিক দলের সহযোগী হিসেবে ক্ষমতার ভাগাভাগিতে অভ্যস্ত ছিল। এখন প্রধান বিরোধী দল তো বটে, কেউ জামাতের এমনও বলছেন যে জামাত সরকারও গঠন করে ফেলতে পারে, আরো ৩ মাস সময় আছে, নানা ধরনের বিষয়গুলো করতে পারে। এটিকে আপনার রাজনৈতিক কিংবা একাডেমিক জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে মানে এই উত্থানটা কেন হলো, কেন আসলে? আসলে দেখুন, জামাত যে একমাত্র দল যে বাংলাদেশে যে ধর্মভিত্তিতে যে ক্ষমতায় যাবে, যদি যায়, এটা ঠিক না। কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, বিজেপি ধর্মভিত্তিক দল ৩ টার্মে চলে গেছেন। এবং স্টুডেন্ট ফ্রন্ট, আপনি যাদের কথা বললেন যে সার্ভেটা হয়েছে 18 থেকে 35 বছরের, যে 2545 জন্য কতজনের উপর যে ডেভিড বার্গম্যান যে সার্ভেটা করলো, এখানে কিন্তু আপনার ডেভিড বার্গম্যান এটা বিশ্লেষণ করেছেন, সার্ভেটাকে বিশ্লেষণ করেছেন। এটা দেখুন, এটা আমি বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু এখানে যে আপনি ভোটের যে ইয়াটা, তার যে সার্ভের যে ইয়াটা দেখালেন, ফাইন্ডিংস গুলো আর কি, আসলে দেখুন ৭১ সালের জামাত আর বর্তমানে যে জামাত, সেটা কিন্তু এই গ্রুপটা কিন্তু অলরেডি কিন্তু এর যে ডিফারেন্স আছে সেটা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ ডাকসু, জাকসু, রাকসু যে ইলেকশন গুলোতে আপনি কিন্তু সাকসুতে এগুলো অলরেডি কিন্তু তারা প্রমাণ করেছেন যে ইটস নট এক্স্যাক্টলি হোয়াট ৭১ সালে যেটা ছিল আর কি। দে ট্রান্সফর্ম আ লট, জামাত ইসলাম। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপির, বিশেষ করে আওয়ামী লীগের তো আপনারা দেখেছেন সরকার, এবং বিএনপির সময় কিন্তু মানুষ দেখেছেন, এখন যে এক্সিস্টেন্সিয়াল সার্কামস্ট্যান্স বা সিচুয়েশনটা, যেটা বর্তমান যে কঠিন বাস্তবতা পরিস্থিতি, যেটা মানুষ এখন কিন্তু দে আর নট ফাইন্ডিং অ্যান অল্টারনেটিভ। এইটা একটা কিন্তু ফেভারে যাচ্ছে কিন্তু জামাতের, কারণ তারা দেখলো যে আওয়ামী লীগের ফল ডাউনের পরে আবার বিএনপি কিন্তু আগের তো আছেই তাদের ক্ষমতার সময়ে, এবং বর্তমানে
বিশেষ করে গত 1-1.5 বছর যাবত তারা যে চাঁদাবাজি বা যে বল প্রয়োগ এই ধরনের শুরু করেছে, এতে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছেন। অর্থাৎ মানুষ বলছে এনাফ ইজ এনাফ। আমরা আগেও দেখেছি এবং দে হ্যাভ নট চেঞ্জড, এবং তারা কিন্তু এখনো তাই করছে। এবং তাদের যে নেতাগুলো কিন্তু বিতর্কিত, কিন্তু আপনার সালাউদ্দিন বলেন বা আমির খসরু বলেন বা যারা, এখন কিন্তু তার বিভিন্ন বিতর্কিত হয়েছেন, দিস পজিশন ও দ্যাট পজিশন, তাদের মরাল টার্পিটিউড, মরাল ক্যারেক্টার, এগুলোর জন্য তারা কিন্তু বিতর্কিত হয়েছেন। এখন সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ইয়াং জেনারেশন ইজ নট গোয়িং টু ভোট ফর আওয়ামী লীগ, ইজ নট গোয়িং টু আওয়ামী লীগ ক্যান্ডিডেটস, আপনি তো নামে হয়তো আসবে না, তারা ইজ নট গোয়িং টু ভোট ফর বিএনপি ক্যান্ডিডেট। আমার মনে হচ্ছে এখন অল্টারনেটিভ যেটা করছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনার ছাত্র সংগঠনগুলোর ইলেকশন আমরা দেখেছি, দে আর গোয়িং টু ভোট ফর জামাত। আমি, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে জামাত ইজ গোয়িং টু বি এবল টু ফর্ম দ্য গভর্নমেন্ট। বিশেষ করে ইভেন ডেভিড বার্গম্যানে আপনি যদি একটু পুঙ্খানুপুঙ্খ যদি বিটুইন দ্য লাইন যদি আপনি আলোচনা করেন, পর্যালোচনা করেন, কারণ যে আমাদের খালিকুজ্জামান ভাই যেটা বললো যে রেসিডিউ যে ভোটারটার কথা বললো উনি 15% যেটা, these people I don't think they are going to vote for our league candidates. I don't think they are going to vote for BNP. ইভেনচুয়ালি ওই ভোটগুলো যদি আলটিমেটলি তারা কোনো একটা জায়গায় তো ভোট কাস্ট করবে, তারাও যদি সেই ভোটটা জামাতে করে, তাহলে এটা অবশ্যম্ভাবী যে তাদের কিন্তু মেজরিটি আসবে। এবং মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের উপরে একমাত্র আস্থা দেখছে, এবং বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন ধরনের সংগঠনগুলো কিন্তু তাদের কথাই বলছে যে আমরা এবার যাই হোক, আমরা তো এই দুইটাকে দেখেছি বড় পার্টি, এখন আমরা এবার দেখবো যে জামাত। আর জামাতে কিন্তু আপনার ক্যাপাবল পিপল অনেক, মানে এবং দে আর ভেরি এডুকেটেড। আমরা যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়া করতাম কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তাদের সংগঠনে কিন্তু আসলে কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টরা যায়, ছাত্র শিবিরে আর কি, এবং কালক্রমে আপনি দেখেন দ্যাট কাম এ লং ওয়ে। এবং তাদের তো যে আওয়ামী লীগের আসলে সবচেয়ে বড় শক্তিটা কি, বিএনপির বড় শক্তি কি, তৃণমূল পর্যায়ে তাদের কিন্তু কর্মীরা আছেন ঠিক একইভাবে কিন্তু, এবং এদেরগুলো আরো বেশি ডেডিকেটেড শিবিরের এবং জামাতের যে কর্মীগুলো আর কি। তো এটা একটা বিরাট ফোর্স তাদের জন্য আর কি। এখানে এনসিপি মনে করেন, এনসিপি যেটা করেছে আলটিমেটলি, তো তারা শুধু একটু যুব সম্প্রদায়কে নিয়ে যে একটা পার্টি করেছে, দ্যাট ওয়াজ এ বিগ মিস্টেক। আদারওয়াইজ কিন্তু তারাও কিন্তু একটা পজিশন আজকে থাকতো, এখন 4% 5% যেটা বলছে। তো আলটিমেটলি আমার মনে হচ্ছে জামাতে যে সিটগুলো পাবে তার সাথে এনসিপি যোগ হয়ে আরো কয়েকটা শরিক দল হয়ে, likelihood is that they are going to be able to form the government. যদি ইলেকশন যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, আমি আমার ক্যালকুলেশনে যেটা মনে হচ্ছে এবং যে সার্ভের কথা শুনছি বা অন্যান্য আমরা যে খবরাখবর দেখছি, এতে আমার কাছে মনে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন মানুষ ইজ গোইং টু কনসিডার, যেটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শো করেছেন, যে বিশেষ করে 18 থেকে 35-এর যাদের কথা বলছেন আপনার স্টুডেন্ট ফ্রন্ট, যারাই এই পুরো পুরো যে আপনার যে আওয়ামী লীগের ফল ডাউনটা যারাই কিন্তু এটা কার্যকরী করেছেন, তারাই কিন্তু দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে এইগুলো তো মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেগুলো আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের এবং যে সাকসু ডাকসু যে এই যে ডাকসু এই যে বিভিন্ন জায়গাগুলো তাদের মেজরিটি দেখেছেন তারা, এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তারা ভেরি পপুলার হচ্ছে, গ্রাসরুটও কিন্তু তারা জামাত কিন্তু পপুলার হচ্ছে, শিক্ষিত মানুষের কাছে হচ্ছে এবং গ্রাসরুটও হচ্ছে। সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে তারা, মানুষ মনে করেছিল বিএনপি ইজ গোইং টু দ্য অল্টারনেটিভ, কিন্তু বিএনপি লস্ট হিজ ক্রেডিবিলিটি আমার কাছে। আমার কিন্তু মানে তাদের সংখ্যা কি এই পরিমাণ হবে বলে আপনার কাছে মনে করেন, যে তারা বাংলাদেশি 1 নম্বর রাজনীতি, অর্থাৎ আপনি যদি ক্ষমতায় যেতে হন তাহলে তো আপনার সমর্থন 1 নম্বরে থাকতে হবে, যিনি একেবারে ফার্স্ট তিনি তো ক্ষমতায় যান, তারই তো প্রধানমন্ত্রী হয়, তারই তো মন্ত্রিসভা হয়, সেকেন্ড তো না। আমি সেকেন্ড পর্যন্ত মানছি, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনৈতিক কর্মসূচি আনুষ্ঠানিকভাবে করতে পারছে না, প্রশাসনিকভাবে করতে পারছে না, সেক্ষেত্রে জামাত থার্ড থেকে সেকেন্ডে উঠে এলো। কিন্তু এত এত পরিবর্তনের কথা যেগুলো আমরা দেখলাম শুনলাম, কিংবা এই ছাত্র সংসদ নির্বাচনগুলো আভাস দিল যে না, তাদের তরুণদের মধ্যে শিবিরের জনপ্রিয়তা তৈরি হয়েছে। তারা, আমরা তো একটা দুটো হলে আমরা হয়তো বলতাম যে কোনো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জিতে গেছে, সবগুলোতে জিতেছে, এবং মোটা দাগে বাংলাদেশের গণমাধ্যমগুলো কোনো কারচুপির ঘটনা তুলে আনতে পারেনি। আমার প্রশ্নটা হলো, তারা কি 1 নম্বরে চলে যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে? এই জনপ্রিয়তা কি সেই লেভেলে চলে গেছে, নাকি আসলে এই মানুষ বিএনপি আওয়ামী লীগের প্রতি এত ত্যক্ত বিরক্ত যে এখন আসলে যে কাউকে সামনে পেলে মোটামুটি ভালো হলে আমরা নিয়ে নেব, এই অবস্থা? দুটোই আপনার কারণ। কিন্তু একটা হচ্ছে নাম্বার 1, দে হ্যাভ আর্নড দেয়ার ক্রেডিবিলিটি, তারা নিজেদেরকে ওইভাবে প্রেজেন্ট করতে পেরেছেন, এবং তারা কিন্তু এখন দেখুন বেশ মডার্ন ওয়েতে কিন্তু তারা তাদের কিন্তু আপনার প্রচারণাটা করছেন।
এবং মানুষের কিন্তু কাছাকাছি যাচ্ছে তারা। বেশ মানুষ দেখুন আপনার ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো হলো, তাদের স্টুডেন্ট ইস্যুগুলোকে ফোকাস করছে, যেটা অতীতে করে নাই। ইলেক্টেড হয়ে গেছে, ইস্যুগুলো কিন্তু গন, এবং তারা কিন্তু অলরেডি দে আর ব্রিঙ্গিং চেঞ্জেস। এটা হচ্ছে আপনার ছাত্র সংগঠন, এবং বিভিন্ন জায়গায় গ্রাসরুটে কিন্তু মানুষ এখন তাদেরকে দেখছে অল্টারনেটিভ, বিকজ বলে যে না, তাদের অন্তত পক্ষে একটা মরাল একটা গ্রাউন্ড আছে, তারা এমন কোনো ক্ষতি করবে না, এবং করে নাই। আপনি এর ভিতর দেখুন আর কি। তো এইটা দুইটা কারণেই আর কি। আর প্লাস হচ্ছে মানুষ ওই বিরক্ত হয়ে গেছে দুইটা পার্টির উপর, সেটাও একটা কারণ আর কি। তো Okay. এই দুটো কারণ যখন অ্যাড হবে, তখনই কিন্তু এই মেজরিটিটা পাওয়ার সম্ভাবনা আছে আর কি। প্লাস কিছু শর্ট হলে ওই যে বললাম আপনার এনসিপি এবং আরো দুই একটা শরিক দল যেগুলো আসবে, তাদের মাধ্যমে হয়তো একেবারে অ্যাবসলিউট মেজরিটি না পাইলেও হয়তো কাছাকাছি চলে যাবে আর কি। দ্যাটস মাই ক্যালকুলেশন। ওকে, প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, একেবারে এই 5 আগস্টের পরে 8 আগস্ট সরকার গঠন হলো, বাংলাদেশের মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল একটা পরিবর্তন হবে, এবং যে পরিমাণ প্রত্যাশা ছিল সেই পরিমাণ আঘাতও অনেকে পেয়েছেন, কারণ প্রত্যাশা বেশি থাকলে নাকি আঘাত একটু বেশি থাকে। তো সেই কারণে অনেকেই অভিমান করছেন, অনেকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, অনেকে বলছেন আহারে এমন তো হওয়ার কথা ছিল না। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো, এই জায়গাটাতে জামাত বিরোধীরা অস্বীকার করছেন অনেকে, যে জামাত এমন একটি পরিস্থিতি দেখিয়েছে, না তারা টেম্পো স্ট্যান্ড দখল করতে যায়নি, তারা মাছের ঘের দখল করতে যায়নি, তারা দুর্নীতি শুরু করেনি, তারা দলীয় কোন দলে একজন আরেকজনকে মেরে ফেলেনি, তারা হুমকি দেয়নি, যেটি আওয়ামী লীগ বাইরে থেকেও এখন হুমকি দিচ্ছে, আসলে কিন্তু খবর আছে, আমরা কিন্তু আসবো, আসলে কিন্তু অমুককে দেখে নেবো, তমুককে দেখে নেবো। আর বিএনপি তো মোটামুটি ক্ষমতা অলরেডি একটা ছায়া সরকারের মতো, তারা বলছে যে তাদের মতো করেই চলতে হবে। সেই জায়গায় জামাত বিরোধীরাও বলছে জামাত সেই চরিত্রটি দেখায়নি, আমরা জানি না সেটা তাদের প্রকৃত চরিত্র কিনা, কিন্তু যেটি দেখিয়েছে সেটি এরকম নয়, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের মতো নয়। এটি কি জনমনে কোনো প্রভাব ফেলছে যে জামাতকে তাহলে একটা সুযোগ দেওয়া যাক? জি, অ্যাবসলিউটলি এটা প্রভাব ফেলেছে। কারণ হচ্ছে আপনি মনে করেন যে 5 আগস্টের পরে যে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলি একটা একটা করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবং একটা প্রত্যাশা ছিল যে মানুষজন নতুন যে রাজনৈতিক দলগুলি নতুন ভাবে রাজনীতি করবে, তারা হচ্ছে খুবই সৎ থাকবে, তারা গণতন্ত্রের পক্ষে লড়াই করবে, তারা কোনো ধরনের অনিয়ম করবে না। কিন্তু দেখা গেল উল্টা, যেমন বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা যে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেল, তাতে তাদের উপর মানুষের আস্থা আস্তে আস্তে চলে যেতে শুরু করলো। এটা একটা প্রধান কারণ যে জামাত এখন কিছুটা এগিয়ে যাচ্ছে। কারণ বিএনপি যদি নিজেদেরকে একটু সংযত রাখতে পারতো 1 বছর, এটা এক। আর 2 নম্বর কারণ হচ্ছে বিএনপি আওয়ামী লীগ দুইটা হচ্ছে আপনার পরিবার কেন্দ্রিক দল। এখন বিএনপি কিন্তু টোটালি তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বাইরে গিয়ে কোনো নেতৃত্ব নাই, তাই না? নেতৃত্ববিহীন ভাবে দেশে বিএনপি যে এতটা টিকে আছে, এটা আমার কাছে আশ্চর্য লাগে। আর ইলেকশনে আমার দৃষ্টিতে বড় ফ্যাক্টর হবে আওয়ামী লীগ ফ্যাক্টর। কারণ আওয়ামী লীগের আপনি যদি দেখেন এই সার্ভেটাতেই 56% আওয়ামী লীগার বলছে যে তারা ভোটই দিতে যাবে না, 41% বলছে তারা আনডিসাইডেড কাকে ভোট দিবে। দুইটা সংখ্যাকে যদি আপনি এক করেন, দাঁড়ায় 97% আওয়ামী লীগার আসলে এখনো ডিসাইডেড না কি করবে না। কেন? আওয়ামী লীগও হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক দল। আওয়ামী লীগ শেখ হাসিনার কাছ থেকে আলটিমেটলি কি নির্দেশ আসে তার উপর অ্যাবসলিউটলি নির্ভর করবে যে তারা কি করবে ইলেকশনটাতে। তা এখন কোনোভাবে যদি ভিতরেও এক ধরনের দফারফা হয়, শেখ হাসিনা মনে করেন একটা গ্রিন সিগন্যাল দেয়, আমরা তো এবার ইলেকশন করতে পারলাম না, তোমাদের উচিত হবে এবার বিএনপি কে ভোট দেওয়া, কারণ তারা অন্তত স্বাধীনতার পক্ষের একটা শক্তি, একটা কথার কথা বললাম। এবং বিএনপিও দেখছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে ধানের শীষে ভোট দেওয়া মানে নৌকাকে ভোট দেওয়া, নৌকার মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের গায়ে যাতে ফুলের টোকাটাও না দিতে পারে, এটা আমরা চেষ্টা করব। তাহলে তো বেইমানি করছে না? মানে এটা কি আগস্টের সাথে বেইমানি কিনা এটা একটু জেনে নিই। মানে আওয়ামী লীগকে প্রোটেকশন দেয়া, আওয়ামী লীগের ভোট নেয়া। অগাস্টের সাথে বেইমানি বলতে পারেন, কিন্তু ওরা জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে। ওরা দেখাচ্ছে অগাস্টের সাথে বেইমানি না, যারা অন্যায় করেছিল তাদের বিচার হোক, এটা বিএনপি এখনো বলছে। হ্যাঁ, এবং আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক, দেশে কোটি কোটি মানুষ আছে, তারা তো ভোটার, তাদেরকে আমরা প্রটেক্ট করবো, এটা বলছে। কিন্তু এটা কি এক ধরনের প্রতারণাও না, যে আপনি ভোটের জন্য আওয়ামী লীগকে ব্যবহার করবেন, পরে পিটানোর সময় বিএনপি জামাত একত্র হয়ে পিটাবেন আওয়ামী লীগকে?
মানে ভোটের জন্য সেটা তো আপনি ব্যবহার করছেন এটা তো প্রতারণা করে। পলিটিশিয়ানরা সারা জীবনে করে আসছে, এই যে কৌশলের কারণে এটা করবেই, আচ্ছা আর এটা করে আসছে। তাদেরকে আপনি এতটা ক্লিন দেখেন না কোনো সময় পলিটিশিয়ান। কারণ হচ্ছে এই সার্ভেতে একটা জিনিস উঠে এসছে যে আওয়ামী লীগ ভিতরে ভিতরে মনে করছে জামাতকে ভোট দেওয়া উচিত, কারণ তারা মনে করে জামাতকে ভোট দিয়ে তারা প্রমাণ করবে তারা যদি ক্ষমতার বাইরে থাকে তাহলে মৌলবাদের উত্থান হয়। তাই সেটা তো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো, তাই না? এখানে তো দেখুন, এখানেও তো বেমানি আসলে, কারণ আওয়ামী লীগ তো জামাতকে ফাঁসিতে ঝুলিয়েছে সবচেয়ে বেশি, কিন্তু এখন বলছে যে না, তাদের ক্ষমতায় আসলে সমস্যা তাদের নেই। রাজনীতিতে একটা কথা বলার শেষ কথা নেই, এটা আসলে কথাটা সঠিক না। রাজনীতিতে আসলে নীতি নৈতিকতা বলতে কিছু নেই, এইভাবে বলা উচিত আর কি বাংলাদেশের রাজনীতি, এবং শেষ কথা থাকা উচিত, নাই বলেই আসলে জবাবদিহিতা নেই। এই জন্যই বললাম যে রাজনীতিতে শেষ কথা নেই, এটা উচিত না। তবে দেখুন, এখানে আরেকটা ফেলিউর হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যারা অল্টারনেটিভ হয়ে উঠতে পারতো, স্টুডেন্টরা, এনসিপি, তারা অনেক ধরনের ভুল করেছে। এক নম্বর বলতে কিছু কিছু ক্ষমতার এক্সারসাইজ তারা করেছে, তাতে করে মানুষ বিরক্ত। দুই নম্বর হচ্ছে তারা আসলে যে বয়স্ক লোকজনকে তারা উপদেষ্টা হিসাবে পর্যন্ত আনতে রাজি না। তিন নম্বর হচ্ছে তাদের আসলে ইস্তেহার কি, তাদের নীতি নৈতিকতা কি, তাদের আদর্শ কি, তারা কি ইমপ্লিমেন্ট করতে চায় দেশে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ইসলামী সাম্যবাদ কি করতে চায়, এটা তো এখন পর্যন্ত ওরা ক্লিয়ার করেনি। এটা গুলো আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং দিক। তার থেকে আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং দিক হচ্ছে বাংলাদেশে যে প্রগতিশীল বাম ধারাটা, এটা কখনো শক্ত কোনো অল্টারনেটিভ ধারা হিসেবে গড়ে উঠতে পারেনি। তারাও কিন্তু সে অর্থে সৎ, জামাতিদের মতো বাম ধারার লোকেরাও সৎ, আদর্শবাদী, কিন্তু তারা মানুষের কাছে পপুলার হয়ে উঠতে পারে নাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি এনেছেন, যে মানে যারা বিকল্প শক্তি হতে পারত, যারা জামাতের জায়গাটা নিতে পারত, এই এনসিপি, আমি বামদেরকে বলছি না, কারণ তারা আসলে রাজনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে গেছেন। তারা তো নতুন নয় যে তাদেরকে আমরা এখন সম্ভাবনার তালিকায় রাখবো, তারা একেবারে ব্যর্থতার পরিচয়তে হারিয়ে যাওয়ার অবস্থায় আছেন। এনসিপির এই অধপতন কিংবা হারিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, এটি বাংলাদেশের রাজনীতি তো বটে, বৈশ্বিক রাজনীতিতে একটা এত দ্রুত, যারা বিপ্লবে নেতৃত্ব দিল তারা 1 বছর 8 মাস 9 মাসের মাথায় একেবারে অস্তিত্ব সংকটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, কিংবা তারা এখনো জানে না, তারা যেটি প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান বলছিলেন, তারা কি মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা, কোন পন্থা, পথ কোনটা ওদের, সেটি তারা জানেন না। এগুলো নিয়ে আসলে আলোচনা হতে পারে। আমরা যেটুকু সম্ভব আমাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি সেটুকু করার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।